মদের ঠেক এবং জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষক মৌসুম দত্ত এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করে গঠন করার এলাকায় সমাজ বিরোধীরা চাপে রয়েছে। সাম্প্রতিককালে এক জুয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয়। দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেন। স্থানীয় বড়খোলা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতায় একের পর এক হেনস্থা করে যাচ্ছে কৃতী এই শিক্ষককে। সোমবার স্কুলে সাংবাদিকদের তিনি এই অভিযোগ জানালেন। পাশাপাশি তার আরও বক্তব্য, স্কুলে 16টি ক্লোজ সার্কিট ক্যামেরা 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর এই সব সমাজ বিরোধীরা স্কুলে প্রবেশ করে স্কুলের ভিতরে তাকে মারধর করে বলেই অভিযোগ। গোটা ঘটনা প্রবাহে তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক মৌসুম বাবুর বক্তব্য, সমাজ বিরোধীদের আড়ালে কতিপয় পুলিশ কর্তা উঠে পড়ে লেগেছেন। সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে দেওয়ার পর পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তবে তিনি এই ঘটনায় মুখ খোলার জন্য মোটেও ভয় পাবেন না। তিনি ঘটনার উপযুক্ত বিচার চাইছেন। পরের ঘটনাটা হলো, ওরা মেয়েরা বেরিয়ে এলো এবং তাদের ব্যাপার মদ চলবে না, জুয়া চলবে না। এবং আমাকে বললাম না, আইন তোমরা হাতে নিও না, তোমরা যে যা নিজের বাড়ির লোকদের আটকাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওরা নেমে পড়লেন এবং স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে ওদের সঙ্গে আমি জেলা প্রশাসনের যোগাযোগ করিয়ে দিলাম এবং যোগাযোগ করার পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নিজেরা এসে ওই মহিলাদের হাতে লাঠি তুলে দিল এবং এরপর দেখা গেল টোটালি মদ জুয়ার ব্যবসাটা প্রকাশ্যে হওয়াটা বন্ধ হয়ে গেল। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় বড়খোলা পুলিশ স্টেশন 2-3 বছর পরপরই বদল হয় এবং বদল হওয়া, নতুন উৎসে আসার এই ফাঁকগুলোতে ওরা সুযোগটা নিয়ে বসে এবং এরকম করতে করতে ওদের ওই দুষ্ট চক্রটা, সেই মদ ব্যবসায়ী, চোলাই মদ ব্যবসায়ী বা জুয়ার যারা ব্যবসায়ী, ওরা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ওঠে। এবং সবশেষ যেটা খবর, মানে সবশেষ গত 17 নভেম্বর আমার কাছে আমার ছাত্র আমাকে একটা ফটো পাঠায়। ফটোটার মধ্যে দেখা যায় আমাদের এখানে একটা বিক্রমপুর এলপি স্কুল আছে, এখানে একটা কালী মন্দির আছে, এখানে কিছু মানুষ, এটাকে ডাইস বলে, ঝান্ডি মুন্ডা খেলছে এবং পাঠিয়ে আমাকে ফোন করে বলছে, স্যার একটা কিছু করুন। আসলে আমি তো বললাম আমি তো প্রশাসনের কেউ না, আমি সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিলাম ওসি বড়খোলা, আমি আপনাদের ফটোগুলো দেব। ওসি বড়খোলা সঙ্গে সঙ্গে, উনি নতুন এসছেন, উনি মোস্টলি সঙ্গে সঙ্গেই অর্ডার দিলেন এই এলাকার চার্জে যিনি আছেন উনাকে, এবং পরে আপনারা নেবেন, খবর নেবেন কি আছে। এবং পরে আমি জানলাম এটা 1 সপ্তাহের জন্য এখানে ডাক ওঠে, জুয়ার বোর্ডের ডাক ওঠে, 2 লাখ টাকা ডাক উঠেছিল এবং ওরা ঠিক করেছিল যেখানে সিনেমা হবে এবং জুয়া খেলা হবে। প্রথম দিনের আঘাতের পরেই ওই গোষ্ঠীটা আরও সক্রিয় হয়ে গেল এবং স্বাভাবিকভাবেই যখন বন্ধ হয়ে গেছে, এর 2 দিন পরে আমি, স্কুল জাস্ট ছুটি হয়ে গেছে, আমিও বেরোবো, হঠাৎ দেখি বাইরে বেশ কিছু অটোওয়ালা দাঁড়িয়ে আছে। একজন লোক হুড়মুড় করে অটো ভেতরে ঢুকিয়ে, আমি আপনাদের ফুটেজটা দেখাবো, অটো ঢুকিয়ে আমাকে মারধর করা শুরু করলো। কোনো কিচ্ছু জিজ্ঞাসাবাদ নেই। ওরা আমার চিৎকার শুনে, আমারই পাশেই পিএইচই আছে, ওয়াটার প্ল্যান্ট আছে, ওখানে কর্মী দৌড়ে এলো, আমার এক্স স্টুডেন্ট আরও 2-1 দৌড়ে এলো, ওদের দেখে চুপ হয়ে গেছে। তারপরে যখন বলা হলো যে আপনারা যেসব কাজ করেছেন সব সিসি ফুটেজে ধরা পড়েছে, আপনাদের শাস্তি হবেই, এটা শোনার পরেই তড়ি ঘরে করে ওরা পালিয়ে গেল। এবং পরবর্তী সময়ে আমাদের শিক্ষকরা এলেন, লোকাল স্থানীয় মানুষরা এলেন, এর বললেন না এটা একটা এফআইআর করা উচিত। তো আমি গেলাম এফআইআর করতে, মেডিকেল হলো, গিয়ে দেখি ওই যে পার্টিটা যেটা আমাকে হেনস্থা করেছিল, ওরা ওইখানে অলরেডি গেছে চলে এবং কোনো একটা মোস্ট প্রবাবলি ওরা এজাহার দিচ্ছে। এর পরবর্তী সময়ে আমি 2-3 দিন পরে জানতে পারলাম যে ওরা যে অভিযোগটা করেছে টোটালি সাজিয়ে বানানো
তো স্বাভাবিকভাবেই কেস রেজিস্টার হওয়ার পর এখানে এলেন, 2 জন আইও এলেন এবং ওনারা ফুটেজ দেখলেন যে আমাকে কিভাবে নিগ্রহ করা হচ্ছে। দেখার পরও 2 জন আইও, একটা ওই অপোজিশনে ওই আগের পার্টি যারা দিয়েছেন উনি পুরোপুরি অ্যাডামেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এটা আপনিই করেছেন, আপনি ছাত্রদের মেরেছেন। আমি ওনাকে বললাম আমাদের স্কুলে 16টা সিসি ক্যামেরা আছে, আপনারা দেখুন ফুটেজ, এবং দেখালামও, এখানে কোনো ইস্যু নেই। আমাকে মারার ফুটেজটা আছে, বাচ্চাদের দিয়ে ওকে মারাবার কোনো এরকম কোনো ফুটেজই নেই। তখন না এটা আপনি করছেনই, মানে আমাকে এমন হ্যারাসমেন্ট করা হলো পুলিশের পক্ষ থেকে, এবং মানে মানে এত তাড়াতাড়ি ওরা মানে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো। আজকে এমনভাবে তুলে দেওয়া হয়েছে যেমন আমি অপরাধী, এবং আমার বলতে মানে অসুবিধা হয় না, আমিও সাংবাদিক ছিলাম। সাংবাদিকতা একটা এথিক্স আছে যে এক পেশে নিউজ যদি আমরা করি অন্তত এটার সঙ্গে অ্যাড করতে হয়, যে অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। জানি না এখন নতুন মিডিয়ার কী অবস্থান, আমি আমার আগের সময়ের কথা বলছিলাম। তারপর যখন আমি করলাম, অন্যান্যর সঙ্গে যোগাযোগ করলাম, অফিসারদের সঙ্গে করলাম, যে বললেন যে না, আপনার পক্ষটাও ওইখানে তুলে ধরা উচিত। তাই আমি আপনাদের আজকে এখানে ডাকলাম, এবং আপনারা বিস্তারিত বিষয়টা আমরা খুঁজে পাবেন। আমি মারিনি বা মারা প্রসঙ্গটাই আসে না, কারণ আমার এখানে ক্লাসরুম 8টা এবং 16টা সিসি ক্যামেরা আছে, এবং 24/7 একটাও সিসিটিভি ক্যামেরা নষ্ট না। এবং তদন্ত করতে গেলে স্কুল আওয়ারে এত সময় তো লাগবে না, ওই দিন পার্টিকুলার অমুক সময়ের সিসি ক্যামেরা দেখলে তো সব পেয়ে যাবেন। এবং ওনাদের দেখিয়েছি, কারণ এটা তো স্কুলের বাইরের ঘটনা না। এবং যেই বাচ্চাগুলোর কথা উঠে এসছে, এই বাচ্চাগুলোকে ডেকে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, অস্বীকার করেছে। এবং আমি পরে আমাকে আরও 2-1 ছাত্রছাত্রী এসে বলছে, স্যার আপনি তো 6 ক্লাসে যায়নি না, তো আপনি পড়া কই দিলেন আর পড়া কই তুললেন, এমনও ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবে আপনারা যখন এসছেন ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেই দেখতে পারেন। সুতরাং আমি এই যে টোটাল অভিযোগটা আমি পরে বুঝে গেছি, যখন আরও 2-1 কথা বলিনি। এরপরে পুলিশে যখন আমরা কেস দিতে গেছি, পুলিশের যিনি অপোজিশনের মহিলা, মোস্ট প্রবাবলি টিঙ্কেল, উনি এসছেন। আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যেই ছবিগুলো আমি দেবো আপনাকে, ওই যে জুয়ো আড্ডাতে যেই মুখগুলোর ফটো আমি পাঠিয়েছিলাম, ওই মুখগুলো দেখি আমার এখানে, আমার সিসি ফুটেজে আছে। তখনই আমার মনে হলো দ্যাট ইজ ওইটার সঙ্গে নিশ্চয় মহিলার কোনো যায়। এবং আপনারা বলুন, একটা স্কুলে পুলিশ, জানি পুলিশের 15 ডেজের টাইম থাকে, একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, একটা কম্প্রোমাইজের ব্যাপারের থাকে, মিউচুয়ালের ব্যাপারে। স্কুলে অপরাধীদের নিয়ে এসছেন ওই ভদ্রমহিলা। আমি যখন বললাম ম্যাডাম ওই বাচ্চাগুলো ব্যাড ইম্প্যাক্ট করবে, তাহলে আপনি বলুন আমরা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিই। ভাগ্যবালা আরেকজন পুলিশ অফিসার ছিলেন, তারা বলছেন না, আমরা এখানে কিছু বলবো না, আমরা বাইরেই চলে যাচ্ছি এবং আপনি আসবেন। আমাকে বলা হলো 3টের সময় যেতে। তো আমি বললাম যে না, আমি তখন মানে শারীরিকভাবে এর আগের দিনে আমার সঙ্গে এত হয়েছে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ ফিল করছিলাম। তো আমাদের টিচাররা বললেন চলেন স্যার একটু আগেই চলে যাই। আমরা 1টার সময় গেলাম। যাওয়ার পর ওইখানে ওই টুইঙ্কেল ম্যাডাম বলছেন, আপনাকে তো আমি বলেছি 4টার সময় আসতে, ওদেরও ডেকে এনেছি। উনি বাইরে থেকে ফোন করে বলছেন। তখন আমি স্যারকে বললাম, আমার যে কেসের আয়ো, যে স্যার আমি তো আসতে পারবো না, আমি না এলে ভালো হয়, আমরা কম্প্রোমাইজ না, এত সব ঘটনা দেখার পরেও কি আপনি বলেন আমি কম্প্রোমাইজ করবো? আমি কম্প্রোমাইজ করবো না। তখন উনি ভদ্রভাইকে বললেন যে না, উনি কম্প্রোমাইজ করবেন না, আমি কেস রেজিস্টার করছি। এর থেকে আর স্পষ্ট কোনো ব্যাপার না। এবং ওই আয়ো আমাকে এত হ্যারাসমেন্ট করছেন রেগুলার, একদম বুদ্ধা, তুই তোকারি, দাদা বুদ্ধা, বাহানা করবেন না, এইসব মানে একদম শিক্ষক হিসেবে মানে যেখানে উনি জানেন
সমস্ত ঘটনা উনি দেখে গেছেন, ভিডিও ফুটেজ দেখে গেছেন। আমার তো সন্দেহ এখানে একটা নেক্সাস আছে এবং একটা তদন্ত। হ্যাঁ, আমার বলেছেন যে রেজিস্টার হয়ে গেছে, এই মুহূর্তে মনে নাই। আমার সঙ্গে এই ঘটনাটা, এইরকম ঘটনাটা 5 বছর আগেও হয়েছিল। তখন আমাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়নি। ভাগ্য ভালো, ঠিক সে সময় স্কুলের ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছিল, পুলিশ ডেকে আনা হয়েছিল মিথ্যা মামলার জন্য। পুলিশ যখন আমাকে নিয়ে বের হয়, গেটের বাইরে ছাত্রছাত্রীরা কাঁদা শুরু করেছিল, আঙ্কেল প্লিজ আমাদের স্যারকে নিয়ে যাবেন না, স্যার আমাকে আমাদের স্যারকে নিয়ে যাবেন না। পুলিশ অফিসার নিজে নেমে বলেছে, না বাবা, আমরা উনাকে এমনি নিয়ে যাচ্ছি, এখান থেকে উনি আঘাত পাবেন বলে। তারপরে ওনারা একটু উপরে নিয়ে গিয়ে গাড়ি থেকে অফিসার নেমে এসে আমাকে বললেন, স্যার আপনাকে স্যালুট। ওরা মিথ্যা অভিযোগ করেছে এখানে বোঝা যাচ্ছে, কারণ স্যারেদের জন্য মানে ছাত্ররা এরকম কান্নাকাটি করতে আমি দেখিনি প্রথম, এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা উন্নয়নের কাছে এসে, ফলে আমি জানতাম, এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি শিলচর থেকে আসা যাওয়া করতে পারি না। আমি এখানে একা থাকি, রাত্রিরে একা থাকি, কারণ আমি জানি মানে সত্যের জয় হবেই। এবং দীর্ঘ বছর ধরে আমি সবসময় একটা প্রাণনাশের আশঙ্কা তো থাকেই, পাশাপাশিভাবে আমিও নিজে মনে মনে ভাবি, তাহলে আমি করলাম কি এতদিন ধরে, আমার জন্য যদি কেউ পাশে না দাঁড়ায়। এবং ওই বিশ্বাসটাই আমি যত জানি আমার প্রাণনাশের হুমকি আছে, আমার প্রাণনাশের চেষ্টা করছে ওরা, কিন্তু আমার ওই বিশ্বাসটা আমাকে এই হুমকিটাকে ডরাতে দেয় না। আমি বলতে গেলেন প্রত্যাখ্যান করি, আমি মরলে স্কুলেই মরব, কিন্তু এই যে দুষ্ট চক্রটা, এই অপরাধ গোষ্ঠীটা, এবং আমি আজকে একদম সরাসরি বলতে পারি, এটার সাথে স্থানীয় পুলিশ প্রশাসন সম্মতি না দিলে হয় না। আমাদের এখানে ভিডিপি সেক্রেটারি আছে, আপনার কাছে ফটোগুলো দেবো, যেই ফটোগুলো আমাদের ছাত্ররা পাঠিয়েছে। এখানে স্বাভাবিকভাবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন, ভিডিপি আছে, ওদের মদত ছাড়া এটা হতো না। বা দীর্ঘদিন, এবং আপনারা জানবেনও, আমি বিভিন্ন সময় এক্সাইজে ডেকে নিয়ে আমাদের এই যে স্কুলের 100 কিলোমিটার ইয়ের মধ্যে সারাউন্ডিংসে, মানে স্কুল বাউন্ডারি, 12টা মদের ঠেক আছে, 12টা মদের ঠেক আছে, এবং নাম অ্যাড্রেস দিয়ে আমি পাঠিয়েছি। এবং আপনারা তো স্বাভাবিক জানেন, এক্সাইজ অফিসাররা এসে একটু হুমকি টুমকি দিয়ে চলে যায়, এখনও সেইগুলো এবং সবারই একটা উদ্দেশ্য, মৌসুম দত্তকে এখান থেকে হাঁটাও। এবং আমি হয়তো ভেবেছিলাম যে না, একটা সময় মানুষ বুঝবে, এবং বুঝছে। আপনারা আজকে এসেছেন, আপনি দেখেছেন আজকে এখানে কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে, এবং আজকের দিনের ঘটনাও, যেহেতু কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে এবং দুষ্টচক্র বুঝে গেছে যে এখানে কিছু একটা হবে, স্যার কিছু একটা বলবেন, বাড়িতে গিয়ে ওদের আটকানো হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, কিন্তু আমার বাচ্চারা সবাই এসছে, এবং এটাই আমাকে সাহস যোগায়। আমি জানি আমার প্রাণনাশের একটা অপচেষ্টা আছে। নতুন এসছেন, আমার ঠিক এতটা জানা নেই। আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে। কারণ আমি এত বছর ধরে, আমি এখানে 20 বছর ধরে এখানে রয়েছি, আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়ি চিনি, আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা। মা বাবা কাজ করে আসেন রাত্রিরে, ছেলেরা মেয়েরা কোথায় কী করে খবর রাখেন না, স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে, এবং হাতের সামনে যদি মদ থাকে, জুয়ার ইশারা থাকে, স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা কঠোর হোক, পারেন না। এবং যার জন্য আজকেও আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন। আপনারা প্রয়োজন বোধ একবার জিজ্ঞেস করে নেবেন ওদের, যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে, ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে, বিকেলে পড়া হতো না, বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না,
পরিবেশ ছিল না। ওই জায়গাতে 10টা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে 4টার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্ততপক্ষে 50-60 জন করে বাচ্চা পড়াশোনা করে 1 ঘন্টা। যদি আমি শুরু করেছিলাম, এটা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এটা পরিচালনা করছে। এবং এই ফলগুলোর আমি একটা শান্ত কেন্দ্রে গেছি, গিয়ে দেখি তখন বাগান থেকে লোকেরা মানে মায়েরা কাজে ফিরে আসছে, ওরা ঘিরে বসে আছে। এক ভদ্রমহিলা দেখছে কাঁদছে। আমি গিয়ে বললাম, কিনা ও কাঁদরা কেন? বলছে আমার বাচ্চারা পড়তে পারে, মানে আনন্দে কাঁদছে। তখন আমার মনে হয়েছিল যে না, আমি সঠিক কাজই করছি। এবং আমাকে এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন ওই সময় কীর্তি জল্লি ডিসি ছিলেন। উনি আমার স্কুলে এসেছিলেন এবং আমার বাচ্চারা ওনাদের ডেকে নিয়ে এসেছিলেন এবং আসার পর সমস্যা শুনে উনি আমাদের এই পরামর্শটা দিয়েছিলেন এবং ওনার এই পরামর্শতেই আমরা শুরু করেছিলাম। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী, আমি চুপ থাকাটাকেই প্রথমে শ্রেয় ভেবেছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে। আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, আমি কোনো একটা ছাত্রকে অন্যান্য ছাত্রদের দিয়ে পিটিয়েছি, আমি পিটিয়েছি, তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা। তারপরেই এর পেছনে কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না, আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্টচক্র সক্রিয় এবং এটা শুধু নতুন না, এটা বিগত 10 বছর আগের থেকে। আসলে আমি যখন এইখানে এই স্কুলে এসেছিলাম, জয়েন করেছি, তখন 2টো মাত্র ভাঙা বেড়ার ঘর ছিল এবং যখন আমি স্কুলে আসতাম, দরজা খুলতাম, দরজার সামনে দেখা যেত মদের বোতল, গাঞ্জার কলকে, কার, এগুলো করে আসতে হতো আমাকে। তারপরে আমি প্রশাসনের সহযোগিতা চাইলাম। আমার কাছ থেকে উল্টো সাজেশান এলো, আপনি বাউন্ডারি ওয়াল করুন। এখন বাউন্ডারি ওয়াল তো একজন শিক্ষক করতে পারে না, তবুও আমি চেষ্টা করে গেলাম। আজকে এই বৎসরে আপনারা নিশ্চয়ই এসে দেখে গেছেন আমাদের স্কুল পিএমসি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের স্কুল, আপনারা জানেন, গুণোৎসবে A+ পায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা নিশ্চয়ই এসে দেখেছেন এটা চা বাগান অধ্যুষিত এলাকা। আমাদের স্কুলের 90% ছাত্রছাত্রী চা বাগান কর্মীদের সন্তান এবং স্বাভাবিকভাবেই স্কুলের যে পাঠানোর ব্যাপারটা ততটা সচেতন ওরা ছিলেন না। আমি নিজে অসুস্থ অবস্থাতেও আমি বাড়িতে গেছি, বাড়ি গিয়ে ওদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছি এবং আজকে আমার স্কুলে 400 স্টুডেন্ট এবং এটা একদিনে হয়নি। তারপরে যখন আমি দেখলাম আমাদের স্কুলটা 8 কিলোমিটার রেডিয়াসের ছাত্রছাত্রীরা আসে, 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর কোনো এমই স্কুল নেই। স্বাভাবিকভাবেই ওদের পড়াশোনা LP পর্যন্তই চলতো, এরপর আর কেউ এমই স্কুলে পাঠাবার চেষ্টা করতেন না। যখন আমি দেখলাম 8 কিলোমিটার দূর থেকে ছেলেমেয়েরা যখন আসে, ডেইলি আসতে পারে না, কোথায় খাসিয়াপুঞ্জি, কোথায় সাবাসপুর, ওদের হেঁটে আসতে হাঁটা ছাড়া আর কোনো এইখানে এই এলাকায় কোনো আর অবস্থা নেই, হয় সাইকেল ওরা হাঁটা, তাও সাইকেলেও যদিও আসে রেল লাইনের পাশ দিয়ে আসতে হয়। তখন আমরা ঠিক করলাম এবং সবচাইতে মজার কথা, এই যে চা বাগান কর্মী মহিলারা যারা আছেন, ওনারা আমাকে বেরিয়ে এলেন, ওনাদের কাজ শেষে আমাকে সঙ্গ দিলেন এবং আমি টোটাল এরিয়াতে 10টা সান্ধ্য কেন্দ্র খুললাম। যেসব বাচ্চারা এখানে আসতে পারে না ওদের ঠিক করে দিলাম, ঠিক আছে তোমরা 2 জন আসবে এবং যারা আসতে পারে না ওই বিকেলবেলা ওই যারা এসে যায় স্কুল ওরা গিয়ে ওদের পড়ায়। এভাবে করতে করতে ওদের মধ্যে উৎসাহটা বৃদ্ধি হলো এবং পাশাপাশিভাবে যারা মহিলারা ছিলেন ওনাদের মধ্যেও একটা আলাদা একটা চিন্তাভাবনা, আলাদা একটা উৎসাহ বেরোলো। কিছু কইবে?